সবাইকে স্বাগত জানাচ্ছি এটিএন বাংলার নিয়মিত আয়োজন এটিএন বিজনেস অ্যান্ড ফাইন্যান্স পাওয়ারড বাই ঢাকা ব্যাংক লিমিটেডে। দর্শক, আপনাদের সাথে আছি আমি অর্পা হাসান। আজকে আমাদের আলোচনার মূল বিষয়বস্তু সমবায় এবং অর্থনীতি। এ ব্যাপারে কথা বলার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন দুজন অতিথি। আমি একটু পরিচয় করিয়ে দিচ্ছি তাদের সাথে। আমার সাথে আছেন মোহাম্মদ শরীফুল ইসলাম, মহাপরিচালক নিবন্ধন ও সমবায় অধিদপ্তর, এবং আমার সাথে আরও আছেন ডক্টর মোহাম্মদ সেলিম উদ্দিন, প্রেসিডেন্ট ICMAB। আপনাদের দুজনকে স্বাগত। আমি যেমনটা বলছিলাম যে আমরা কথা বলবো আজকে সমবায় এবং অর্থনীতি। জনাব শরীফুল ইসলাম, আমি প্রথমে আপনার কাছে একটু জানতে চাই, সমবায় নিয়ে ছোট করে একটু জানতে চাই এবং এটার বর্তমান অবস্থা এবং এই অধিদপ্তরের, সমবায় অধিদপ্তরের মূল কাজটা। ধন্যবাদ আপনাকে। আমি বক্তব্যের শুরুতেই আমি স্মরণ করছি জাতির পিতা, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, তার পরিবারবর্গ যারা 15ই আগস্ট নিহত হয়েছিলেন, শাহাদত বরণ করেছিলেন, বঙ্গমাতা সহ জাতীয় 4 নেতা এবং 30 লক্ষ শহীদ যাদের রক্তের বিনিময়ে আমরা স্বাধীনতা অর্জন করেছি। জি, আমাদের শোকের মাসও তো আজকে আজকে শোকের মাস। তো আসলে আজকের যে বিষয়, এটা খুবই গুরুত্বপূর্ণ, সমবায় এবং অর্থনীতি। তো এই দুটো শব্দ অঙ্গাঙ্গিভাবে জড়িত, একটা আর একটার পরিপূরক, এবং তাদের সম্পর্ক অত্যন্ত নিবিড়। তো আমি মূলত সমবায়ের কথাই বলবো। যে আপনারা জানেন যে সমবায় একটা প্রতিষ্ঠান। এই সমবায় প্রতিষ্ঠান কেমন প্রতিষ্ঠান? এটা হলো আর্থিক প্রতিষ্ঠান, এবং এর মূল কাজ হলো মানুষের আর্থসামাজিক অবস্থার উন্নয়ন ঘটানো। আর সেই আর্থসামাজিক অবস্থার উন্নয়ন ঘটাবে অর্থনৈতিক কর্মকাণ্ডের মাধ্যমে। এইটি মূলত সমবায়। তো যেহেতু অর্থনীতি এবং সমবায়, এই জন্য অর্থনৈতিক অবস্থার উন্নতি করতে হলে এই সমবায়ের উন্নতি অপরিহার্য। তো সেই ক্ষেত্রে আমাদের সমবায় অধিদপ্তর এগিয়ে যাচ্ছে। আপনারা জানেন যে 1,88,000 সমবায় সমিতি এখন আমাদের আছে। 1,22,00,000 মানুষের সাথে সরাসরি জড়িত। প্রায় 23,000 কোটি টাকা ওয়ার্কিং ক্যাপিটাল আমাদের সমবায়গুলোর সব মিলে। আর 11 লক্ষ মানুষ সরাসরি সেখানে কর্মসংস্থান হয়েছে, অর্থাৎ সেখানে চাকরি করে তারা। আর এছাড়াও তাদের 7,13,000 কোটি টাকার আপনার বিনিয়োগ আছে। তো বিশাল কর্মকাণ্ড। তো এইটা আপনার সমবায় অধিদপ্তর এগুলো পরিচালনা করে আসছে। আপনারা জানেন যে সমবায় মূলত যে কাজটা করে, যে এই সমিতিগুলো, সমবায় অধিদপ্তর নিবন্ধন দেয়। নিবন্ধন পরবর্তী সমবায় সমিতিগুলোকে পরিদর্শন করে, তাদের কার্যক্রম অডিট করে, তাদের ভিতরে যদি কোনো তাদের প্রশিক্ষণ দেয়, এবং তাদের যদি কোনো আপনার ডিসপিউট থাকে সেটাও রিজলভ করে। এই সমস্ত কাজগুলো আমাদের সমবায় অধিদপ্তর থেকে করা হয়। তো এই ব্যাপক কাজগুলো করার জন্য আমাদের অধিদপ্তরে পর্যাপ্ত জনবল আছে, এবং আমাদের প্রত্যেক উপজেলায়, জেলায় আমাদের সেটআপ আছে, বিভাগে আমাদের সেটআপ আছে, সেখানে এই কাজগুলো হচ্ছে। তো এইভাবে আমরা সমবায় অধিদপ্তর মূলত এগিয়ে যাচ্ছি। আর আমাদের মূল কাজ হলো যে মানুষকে সমবায় উদ্বুদ্ধ করা। আমরা জানি যে সমবায় একটা অনেক সম্ভাবনাময় খাত। তো এই খাত, এটা শুধু আজকে না, এটা সেই 1904 সাল থেকে সমবায় আন্দোলন শুরু হয়েছিল। এরপরে আপনার আস্তে আস্তে সমবায় 1940 সালে কোঅপারেটিভ সোসাইটিস অ্যাক্ট হলো। এরপরে তার ভিত্তিতে আমরা চললো। এবার 1984 সালে এসে আবার সমবায় সমিতি আইন অধ্যাদেশ হলো। আবার 1987 সালে আপনার বিধিমালা হলো। এরপরে আবার সেটাও চললো দীর্ঘদিন। এরপরে আমাদের 2001 সালে আবার সমবায় সমিতি আইন হলো, 2004-এ আবার বিধিমালা হলো, এবং সর্বশেষ এগুলো সংশোধন হয়েছে কয়েকবার, এবং এগুলো এখন খুব ভালোভাবে চলছে। তো এর মাধ্যমে আমরা মানুষকে উদ্বুদ্ধ করি। এটা একটা বিষয়। কারণ এই যে উদ্বুদ্ধ করা, এর তো কোনো বিকল্প নেই। আপনারা জানেন যে একটা মানুষ, একজন মানুষের কাছে 1 লাখ টাকা থাকলে সেটা খুব কম টাকা, কিন্তু 100 জন যখন ওই 1 লাখ টাকা সমিতিবদ্ধ হয়ে একত্রিত করে, তখন সেটা 1 কোটি টাকা হয়ে যায়। তখন 1 কোটি টাকার বিশাল একটা সম্পদ, একটা পাওয়ার তৈরি হয়। ঠিক আছে, আমরা জানি যে মানি বিগেটস মানি, টাকায় টাকা হয়। তো এই যে টাকা যাতে সঞ্চিত থাকে, এই টাকা যেন ব্যবহার করতে পারে সমিতির লোকজন, এই জন্য ওই সঞ্চয়কে আমরা উদ্বুদ্ধ করি, এবং সমিতির মাধ্যমে এই উদ্বুদ্ধটা আমরা করে থাকি। তো এটা এগিয়ে যাচ্ছে, দিনে দিনে এগিয়ে যাচ্ছে। জি, অসংখ্য ধন্যবাদ। জনাব সেলিম উদ্দিন, আমি আপনার কাছে একটু জানতে চাই যে উনি বলছিলেন যে বঙ্গবন্ধু এবং সমবায় একে অপরের পরিপূরক। এটা আপনি আমাদেরকে একটু বুঝিয়ে বলবেন যে এটা আসলে কীভাবে? আপনাকে বলি, আসলে বঙ্গবন্ধুর মানে যেটা চেয়েছিলেন, ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত এবং শোষণহীন সমাজ ব্যবস্থা এবং সোনার বাংলা গড়ার জন্য। এই জন্য আপনি দেখবেন যে বঙ্গবন্ধুর আজীবন এই স্বপ্নকে ঘিরে বঙ্গবন্ধুর যত ধরনের বক্তব্য, বিবৃতি, আপনার পলিসি,
সবগুলো আছে, একদম ওনার রাজনৈতিক জীবনের সবগুলি বিশ্লেষণ করলে আপনি দেখবেন যে বঙ্গবন্ধুর যে রাজনৈতিক দর্শন কি ছিল, বঙ্গবন্ধুর সামাজিক দর্শন কি ছিল, বঙ্গবন্ধুর সাংস্কৃতিক দর্শন কি ছিল, বঙ্গবন্ধুর অর্থনৈতিক দর্শন কি ছিল, বঙ্গবন্ধুর উন্নয়ন দর্শন কি ছিল। এটা এই জন্য বলতেছি প্রত্যেকটা দর্শনে বঙ্গবন্ধু সাংবিধানিকভাবে যখন 1972 সালে বঙ্গবন্ধু সংবিধান যখন প্রণীত হয়, সাংবিধানিকভাবে এই যে সমবায়কে যে রাষ্ট্রীয় মালিকানা যে হবে তার দ্বিতীয় ধাপে কিন্তু সমবায়কে রাখা হয়েছে। অর্থাৎ উনি সমবায়ের মাধ্যমে উনি চেয়েছিল এটা এই দেশকে সোনার বাংলায় পরিণত করতে। এবং আপনি দেখবেন যে বঙ্গবন্ধু এই লক্ষ্যে, যে সোনার বাংলা গড়ার লক্ষ্যে, এবং আজকের দিনে বঙ্গবন্ধুর এই দর্শন সমবায় দর্শনটা কিন্তু বঙ্গবন্ধুর একদম সত্যি, আমাদের ডিজি সাহেব বলছে বঙ্গবন্ধু এবং সমবায় একে অপরের পরিপূরক। বঙ্গবন্ধু এই সমাজকে, যে যখন বঙ্গবন্ধু বাকশালের গোড়াপত্তন ঘটে এই যে জানুয়ারি 1975, তখন কিন্তু সেটা অ্যাট দ্যাট টাইমে 65,000 গ্রামে এই যে সমবায় সমিতির মাধ্যমে বিরাট বিপ্লব কিন্তু এটা সাধিত হওয়ার জন্য উনি দ্বিতীয় বিপ্লব ঘোষণা করেছিলেন। এবং এটা সম্পূর্ণভাবে এবং প্রথমভাবে এই সমবায়ের, আমি আপনাকে বলি, আমাদের যখন 1 কোটি লোক যখন ভারতে আশ্রয় নেয়, আমাদের সমস্ত ধ্বংসপ্রাপ্ত আমাদের রোড ঘাট সব কিছুতে তিনি তখন কিন্তু প্রথমেই চিন্তা করেছিলেন যে এই অর্থনীতিকে, এই বাংলাদেশকে পুনর্গঠন করবে কিন্তু সমবায়ের মাধ্যমে। এবং 1973 থেকে উনি সমবায়ের মাধ্যমে দুগ্ধ ফার্ম করার থেকে আরম্ভ করে সব কিছুতেই কিন্তু বঙ্গবন্ধু আস্তে 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 এগুলোতে পরিণত করতে লাগলেন। কারণ বঙ্গবন্ধু দূরদৃষ্টি এমন ছিল, বঙ্গবন্ধু তখন থেকেই বিশ্বাস করতেন যে আমি আপনাকে বলি কি বিষয়, এই যে গ্লোবালি তখন বঙ্গবন্ধু আমার দেখা চীন এগুলি সমস্ত ভারত চায়না থেকে ভিজিট করে, সারা ওয়ার্ল্ড ভিজিট করে, বঙ্গবন্ধুর কাছে এটা মনে হয়েছিল যে মানে এই যে সমবায়, আজকের যে আপনার টপিক সমবায় এবং অর্থনীতি, এটাকে আমরা এক কথায় বুঝি মিউচুয়াল ইকোনমি। মিউচুয়াল ইকোনমি, এই গ্লোবালি মিউচুয়াল ইকোনমি নিয়ে মানে কি বলবো আপনাকে, মানে সারা জাগানো অনেকগুলি রিসার্চ বলেন, এটা বলেন, সবগুলি আছে। এবং ওনারা বলতেছে যে এই মিউচুয়াল ইকোনমিতে মানে ওনারশিপ, স্প্রেডিং দ্য ওনারশিপ, তারপরে হচ্ছে পাওয়ার অ্যান্ড ওয়েলথ, এই 3টা বৈশিষ্ট্য কমপক্ষে আছে। মানে ওনারশিপ, পাওয়ার অ্যান্ড ওয়েলথ, এটাকে স্প্রেড করে দেওয়া সারা পৃথিবীতে। 2 নম্বর হচ্ছে যে মিউচুয়াল ইকোনমি অথবা আপনার আজকে সমবায় এবং অর্থনীতি, এটার মূল কথাই হচ্ছে গিভ দ্য প্রায়োরিটি টু দ্য পিপল দেন মানে বিফোর দ্য আদার ইন্টারেস্ট। অন্যান্য স্বার্থ চিন্তা করার আগে জনগণকে চিন্তা করতে হবে। এবং আপনি দেখবেন যে আয় বৈষম্য, সম্পদ বৈষম্য রোধে, এই 3টা জিনিস হচ্ছে মূল ভিত্তি হচ্ছে আমার সমবায়। এবং এই 3টা জিনিসের মাধ্যমে আপনার পুরো অর্থনীতিকেই আপনাকে, এখন বঙ্গবন্ধুর স্বপ্ন কী ছিল, বঙ্গবন্ধুর তখন থেকে স্বপ্ন থেকে সোনার বাংলা গড়তে, এবং বঙ্গবন্ধু দেখতেন যে এই যে ট্যাক্সই উন্নয়ন, অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন। অন্তর্ভুক্তি মানে কি? অন্তর্ভুক্তি, প্রত্যেকটা লোককে আপনাকে অর্থনৈতিক কর্মকাণ্ড অন্তর্ভুক্ত করে নেওয়া। পিছিয়ে পড়া জনগণ, নিপীড়িত জনগণ, যাদের 10 টাকা শুধু মূলধন আছে, এগুলোকে কি করা, এবং নারীর ক্ষমতায়ন, আয় বৈষম্য দূর করা, সম্পদের সুষ্ঠু বন্টন দেওয়া, এবং স্থানীয় পর্যায়ে সংগঠক তৈরি করা, স্থানীয় পর্যায়ে উদ্যোক্তা তৈরি করা, স্থানীয় পর্যায়ে নেতৃত্ব দান করা। এবং এই সমস্ত কিছুই ছিল বঙ্গবন্ধুর স্বপ্ন। এবং এই সমস্ত কিছুতেই কিন্তু বাংলাদেশের অর্থনৈতিক শুধু উন্নয়ন, আর্থসামাজিক উন্নয়ন কিন্তু উনি স্বপ্ন দেখেছিলেন বঙ্গবন্ধু। এবং এইখানেই আপনি আরও বিশ্লেষণ করলে আপনি দেখবেন যে এই যে প্রত্যেকটা বাংলার প্রত্যেকটা মানুষ খাদ্য পাবে, আশ্রয় পাবে, চিকিৎসা পাবে, শিক্ষা পাবে, এবং উন্নততর জীবন কি করবে, মানে তার উন্নততর জীবন সে জীবন যাপন করবে। তার মূলত তার এই সমবায়কে বঙ্গবন্ধু প্রায়োগিক অ্যাপ্লাইড হিসাবে, মেথড হিসাবে তিনি
এই বঙ্গবন্ধু এটাকে অ্যাপ্লাইড হিসাবে উনি নিয়েছিলেন এবং পুরা দর্শন বঙ্গবন্ধুর যতগুলো আমি বললাম, এবং এখানে সাংস্কৃতিক দর্শন, মানে আপনার কাছে হয়তো মনে হবে কি ভাই অর্থনৈতিক উন্নয়ন দর্শন তো আছে, সাংস্কৃতিক দর্শন এখানে দেখবেন এইভাবে সমবায়ের মাধ্যমে সংস্কৃতি বলেন, একের প্রতি অপরের কোপারেটিভ বলেন, ফ্যামিলিগত মানে ইন্টারলিঙ্ক বলেন, নেটওয়ার্কিং বলেন, সমস্ত কিছুই কিন্তু সমবায়ের মাধ্যমে করা যায় না এমন কোনো কাজ নাই। এই জন্য এটাকে মিউচুয়াল সাংস্কৃতিক দর্শনটা এখানে কিভাবে আসলে আসে? হ্যাঁ, সামাজিক দর্শন, আপনি হ্যাঁ সাংস্কৃতিক দর্শনগুলি, আপনি সাংস্কৃতিক কর্মকাণ্ড করবেন, এই ওনাদের অনেকগুলো এরকম কোপারেটিভ আছে, সাংস্কৃতিক কর্মকাণ্ডকেই আপনার আনার জন্য কোপারেটিভের মাধ্যমেই সম্ভব। আপনি কোপারেটিভকে এমন মানে ব্রড লাইনে আপনাকে চিন্তা করতে হবে, ইচ অ্যান্ড এভরি মানে সেক্টর, প্রত্যেকটা সেক্টরেই কিন্তু আপনি এটাকে হয়তো বাংলাদেশে অনেকগুলি সেক্টর আছে, হয়তো উনি বললেন যে ধরেন 1 লক্ষ মানে 80,000 অথবা আনরেজিস্টার্ড হয়। কোপারেটিভ জিনিসটা কিন্তু আপনি ওনার অধীনে 1,80,000 হয়তো দিচ্ছে, 2 লাখের উপরে আছে। কেমন আমি বলি আপনাকে কোপারেটিভ বলতে, এবং এটাও বুঝে আনরেজিস্টার্ড তো অনেক কিছু আছে। হ্যাঁ, আপনি একটা জায়গা নিয়ে আপনার প্রাইস লেভেল যখন বাড়ে, আপনাকে আরেকটা জিনিস বলি, প্রাইস লেভেল যখন বাড়ে, মানুষের যখন আয় বৈষম্য বেড়ে যায়, ধনী দরিদ্রের বৈষম্য বেড়ে যায়, তখন কিন্তু কোপারেটিভ ফ্লোরিশ করে। অনেকগুলো হয়তো করে না। আপনি দেখবেন যে 1 খণ্ড 10 জনের জায়গা নিয়ে একটা বিল্ডিং, সে একটা জায়গা এখন কিনে একজনের পক্ষে সম্ভব না, আয় দিয়ে অনেক লোকের পক্ষে সম্ভব। সেই দেখবেন যে 10 জনে মিলে এখন 5 কাঠা জায়গা নিয়ে, হ্যাঁ, আবার 30 জন মিলে এখানে একটা কি করতেছে মিউচুয়াল না, এটাও কোপারেটিভ না, হয়তো রেজিস্ট্রেশন হয় না, দিস ইজ অলসো কোপারেটিভ। এই কোপারেটিভ কনসেপ্টটাকে মিউচুয়াল ইকোনমিতে আপনাকে এমনভাবে চিন্তা করতে হবে যে এই জিনিসগুলো এইরকম করে আনরেজিস্টার্ড অনেক আছে, মানুষ নিজের তাগিদে, আইন তো পরের কথা, ওনার ধরছেন আমাদের ওনার হচ্ছেন ওভারসাইট বডি, রেগুলেট করে যাতে এটার মিস ইউজ না হয়। আপনি দেখবেন যে সমস্ত কিছু আপনার পৃথিবীর এমন কোনো জিনিস নাই, আমাদের যে এসডিজি, আমরা যে এসডিজি অর্জন করব 2041 যে উন্নত বাংলাদেশ হবে, 2070 যে আমরা স্বাধীনতার 100 বছরের মধ্যে যে আমরা মানে উন্নত মানে সমৃদ্ধশালী দেশ হব, এবং 2021 সালের যে ডেল্টা প্ল্যান আছে এগুলি যে আমরা বাস্তবায়ন করব, এটার পিছনে কিন্তু কোপারেটিভ, এটা রেজিস্টার্ড হইতেও পারে, নাও হইতে পারে। মিউচুয়াল ইকোনমি, আপনার এই মিউচুয়াল ইকোনমি ডেভেলপ কান্ট্রিগুলিতে, আমেরিকা বলেন হাউজিং সেক্টর, আপনি ডেনমার্ক বলেন, আমি কতগুলি দেশ বলতেছি, আপনি এদের কিন্তু খবর নিলে আপনি জানবেন যে এমন জিনিস তারা করতেছে, পাওয়ার সাপ্লাই দিচ্ছে। মনে করেন কোপারেটিভ করে, আপনি কোপারেটিভ করলেন, এটা একটা কোপারেটিভ সোসাইটি, কথার এখানে পাওয়ারগুলি কিন্তু ওরা কোপারেটিভ করে সাপ্লাই দিচ্ছে, এখানে খাওয়াগুলি সাপ্লাই দিচ্ছে, এখানে তো সমস্ত কিছু আপনার পুঁজি গঠন থেকে আরম্ভ করে, এই যে বললো 23,000 কোটি টাকার ওয়ার্কিং ক্যাপিটাল আছে, 7 লাখ কোটি টাকার মূলধন ইনভেস্টমেন্ট আছে, আপনার পুঁজি গঠন, বিনিয়োগ, ব্যবসা বাণিজ্য, উৎপাদন, বাজারজাতকরণ, বিপণন, সব কিছুই কিন্তু আপনি ইন্ডিয়াতে যাই দেখবেন বিভিন্ন দোকান আছে, এগুলি কিন্তু কোপারেটিভের দোকান, এই যে শাড়ির বড় দোকান আছে, অনেক ধরনের কিছু আছে, আপনি দেখবেন যে এগুলির মূল রহস্যতে আপনি যখন যাবেন এগুলি কোপারেটিভ। বড় ইন্ডাস্ট্রিগুলি আছে, এবং বড় ইন্ডাস্ট্রিতে মনে করেন যে সমস্ত মেশিনগুলিকে সেগ্রিগেট করা যায়, মানে উৎপাদন সেগ্রিগেট করা যায়, চাইনিজের মতো উৎপাদন যদি সেগ্রিগেট করা যায়, এগুলি দেখবেন যে যেমন আমরা দুধগুলো কিভাবে সংগ্রহ করি, আমরা বিভিন্ন কাউগুলি বিভিন্ন জনকে এক ফ্যামিলিতে আমরা দিয়ে দিচ্ছি, ওদের থেকে আমরা এগুলি সংগ্রহ করি। ঠিক আমাদের দেশে এখনো আসে না, এই একটা ইন্ডাস্ট্রিতে যদি আইডেন্টিক্যাল মেশিন থাকে, সেই মেশিন যদি আমি গ্রামে গঞ্জে যদি কোপারেটিভ করে প্রত্যেক মানুষকে যদি দিয়ে দিই, সেখানে র মেটেরিয়াল সাপ্লাই, যে আপনি সকালে দিবেন, বিকালে আপনি দেখবেন যে এগুলোকে উৎপাদনগুলিকে কালেকশন করে আপনি মূল জায়গায় নিয়ে আসতে পারবেন। চাইনিজে এই যে ছোটো স্পেয়ার পার্ট বলেন, আমাদের যে জিঞ্জিরা আছে, এটা আছে, সেটা আছে, এগুলো আমি জানি না, এগুলি যদি সবগুলি কোপারেটিভের ভিতরে আসে, লিগ্যাল ফ্রেমওয়ার্কের মধ্যে যদি আসে, আপনাকে বললাম এটা বাংলাদেশের যেই মানে এই সফল ওই যে অর্থনীতিতে আমরা স্বয়ং সম্পূর্ণ হয়ে যাওয়া কোনো ব্যাপারই না। জনাব সেলিমউদ্দিন, আমি আপনার কাছে আবার আসবো, আপনি অসম্ভব সুন্দর করে আমাদেরকে ব্যাখ্যা করেছেন। আমি একটু জনাব শরীফুল ইসলামের কাছে আসি, আমি একটু জানতে চাইবো যে বর্তমান সময়ে সমবায়ের
সম্ভাবনা এবং চ্যালেঞ্জগুলো কি কি? আপনারা কোন ধরনের চ্যালেঞ্জ ফেস করছেন এবং কোনগুলো আসলে মিটিগেট করে ফেললে আপনারা মনে করছেন যে আপনারা আরো এগোতে পারবেন স্মুথলি? দেখেন, সমবায়ের সম্ভাবনা অনেক অনেক বেশি। সমবায় তো মূলত আন্দোলনটা শুরু হয়েছিল 1904 সালে, ফর্মালি আন্দোলন শুরু হয়েছে। আর সমবায় ধারণাটা তো একেবারে সৃষ্টির শুরু থেকে, মানুষ একত্রিত হয়ে কাজ করা, এটা তো সৃষ্টির শুরু থেকে। আর 1940 সালে তো আইন করলো। তো এই সম্ভাবনা আছে বলেই বঙ্গবন্ধু কিন্তু 1972 সালে উনি বলেছিলেন যে প্রত্যেক গ্রামে গ্রামে সমবায় সমিতি গড়ে তোলো, হ্যাঁ এটা। এবং ওই সমিতিগুলো কিন্তু হবে বহুমুখী সমবায় সমিতি, প্রত্যেকটা সমিতির বিভিন্ন রকম কাজ থাকবে, এটা ছিল ওনার ঘোষণা। এবং এই হিসেবে উনি ওই যে আইনগুলো করলেন। তারপরে বর্তমান সরকার, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার, উনিও সমবায়কে আরও এগিয়ে নেওয়ার জন্য উনি অনেকগুলো পদক্ষেপ গ্রহণ করেছেন। এবং আপনারা খেয়াল করবেন মাননীয় প্রধানমন্ত্রীর যে বক্তব্য, সেখানে মাঝে মাঝে আসে যে টেকসই উন্নয়ন মানেই সমবায়। আচ্ছা, অর্থাৎ আপনি যদি উন্নয়নকে টেকসই করতে চান, সাস্টেনেবল করতে চান, তাহলে সমবায়কে আপনাকে গুরুত্ব দিতে হবে। কারণ সমবায় হলো এক একটা ইউনিট, অর্থাৎ এক একটা ইউনিট, ওই ইউনিট যদি নিজে স্বয়ংসম্পূর্ণ হয়, তার যদি ক্যাপিটাল থাকে, তার যদি ইনভেস্টমেন্ট থাকে, তার যারা সদস্য আছে তারা যদি সত্যিকার অর্থে স্বাবলম্বী হয়, তাহলে দেশ স্বাবলম্বী হবে, উন্নয়ন সাস্টেনেবল হবে। এইটা হলো মূল বক্তব্য। তো এটা আপনার সম্ভাবনা অনেক, আপনি যেটা বললেন সম্ভাবনা অনেক। কারণ বাংলাদেশের হলো, বাংলাদেশে আপনার এই সমবায় সমিতিগুলা ঠিক যেভাবে নার্সিং হওয়া দরকার, হয়তো অতীতে ঠিক ওই রকম হয় নাই, কিন্তু এই নার্সিং যদি আমরা ভালোভাবে করতে পারি তাহলে, কারণ বাংলাদেশের সম্ভাবনা রয়েছে। দেখেন, মানুষের কিন্তু সঞ্চয় করার মানসিকতা আছে বাংলাদেশে। এবং অনেক উন্নত দেশ দেখবেন যে তারা অ্যাডভান্স খরচ করে ফেলে। আমেরিকার মতো জায়গা দেখেন, ইনকাম হয়নি, আগামী সপ্তাহে ইনকাম হবে, ক্রেডিট কার্ডে তারা খরচ করে ফেলে। আর বাংলাদেশের মানুষ কি, তারা সব ইনকাম হয়েছে, সেই ইনকামকে তারা একটা অংশ তারা খরচ করে, একটা সেভ করে, সেভিংস হয় তাদের। তো এই যে মানসিকতা, এটা কিন্তু ইউনিক বাংলাদেশের জন্য। তো এই যে সেভিংসগুলো, এটা যদি আমরা সঠিকভাবে ব্যবহার করতে পারি, তাহলে কিন্তু এই সমবায় অনেক অনেক দূর এগিয়ে যাবে। এবং আমাদের এই সম্ভাবনার ভিতরে আমরা বাংলাদেশে অনেক বিনিয়োগের সুযোগ আছে, সহজে বিনিয়োগ করা যায় বাংলাদেশে। যার মনে করেন 10,000 টাকা, সেও একটা দোকান খুলতে পারে, কোনো অসুবিধা নেই। তো এই বিনিয়োগের সুযোগ, এটা কিন্তু সব দেশে নাই। বাংলাদেশের মানুষ কিন্তু অনেক উদ্যোগী, তারা উদ্যোগ গ্রহণ করতে পারে যে কোনো সময়। তো এই যে বিষয়গুলো, এগুলো সব দেশে কিন্তু নাই। তো এই জিনিসগুলো কিন্তু আমরা অবশ্যই গ্রহণ করতে পারি। আর প্রযুক্তি তো আমাদেরকে অনেক এগিয়ে দিয়েছে। আপনারা জানেন যে আগে যে কাজ করতে 30 দিন লাগতো, সেটা এখন একদিনে করা যায়, খুব সহজ হয়ে গেছে কাজ। তো এই যে সম্ভাবনা, এগুলোকে আমরা অবশ্যই আমাদের কাজে লাগাতে হবে। আর আপনি যদি প্রশ্ন করেন যে উন্নয়নের জন্য যে যে ইয়েগুলো লাগে, যে উপাদানগুলো লাগে, তার মধ্যে কোনটা নাই বাংলাদেশ? সব বাংলাদেশে আছে। 3M বলি আমরা, ম্যান মেশিন ম্যানেজমেন্ট। ম্যান আছে বাংলাদেশে, আপনার মেশিন আছে, প্রযুক্তি আছে, ম্যানেজমেন্টও আছে। আমাদের এখন দরকার এই ম্যানেজমেন্টকে ডেভেলপ করতে পারলে আমরা কিন্তু অনেক অনেক দূর এগিয়ে যাব, এটা হবে। এবং বাংলাদেশের মানুষের ইউনিক প্রচুর মেধাবী মানুষ বাংলাদেশে আছে, সেই মানুষগুলোকে আমাদেরকে কাজে লাগাতে হবে। তাহলে পরে আমরা দেখা যাবে যে এই সমবায়ের যে মূল যে আমাদের দর্শন, এই দর্শনের মাধ্যমে আমরা কিন্তু অনেক অনেক দূর এগিয়ে যাব এইটা। আর বাংলাদেশে এখন আপনারা জানেন যে মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছেন যে কৃষির মাধ্যমে সমবায়, তো সমবায়ের মাধ্যমে কৃষি উৎপাদনকে বৃদ্ধি করা। তো কৃষি মানে শুধু কৃষি না, কৃষি, মৎস্য, লাইভ স্টক, এই সবগুলো কিন্তু এর মধ্যে আছে। তো এইগুলো যদি আমরা উন্নত করতে চাই, তাহলে কিন্তু আমাদের সমবায়ের মাধ্যমে আসতে হবে। আমরা সবসময় একটা কথা বলি যে সমবায় সমিতি হবে, মানুষ যেমন জমি কিনে, জমি দাদা কিনে, ছেলে ভোগ করে, নাতি ভোগ করে, আরও ভোগ করে, ঠিক আছে, বংশ পরম্পরায় ভোগ করতে থাকে, ওই জমিটা কিন্তু ঠিক থাকে। অনুরূপ একটা সমিতি হবে, ওরকম সমিতি গঠন হবে, সেই সমিতি চলবে, শত শত বছর চলবে। ওই সমিতি থেকে মানুষ ডিভিডেন্ড পাবে, সমিতির শেয়ার ভ্যালু বৃদ্ধি পাবে, এবং এর মাধ্যমে সমবায়ী মানুষ আকৃষ্ট হবে, সমবায় সমিতির শেয়ার মূলধন বৃদ্ধি পাবে, শেয়ারের দাম বৃদ্ধি পাবে, আকৃষ্ট হবে মানুষ। এইভাবে আমরা সমবায়কে একটা পর্যায়ে নিতে চাই, যাতে করে আপনার এই যে সমিতিগুলো যদি ঠিকমতো চলে, তাহলে আর কিন্তু কোনো সমস্যা থাকবে না। কারণ আপনারা জানেন যে যখন মানুষ বিপদে পড়ে, তখন কিন্তু তাৎক্ষণিকভাবে টাকা পয়সা ধার করলে ধার চাইলে ধার পায় না। সমিতিবদ্ধ সে যদি থাকে, যে সমিতিতে একটা ফান্ড থাকে, সেটা ওই সমিতির যারা সদস্য থাকে তাদেরকে কিন্তু তাৎক্ষণিকভাবে দিতে পারে তারা। কারণ তাৎক্ষণিক যে টাকাটা প্রয়োজন হয়, এটা পাইলে তার অসুবিধা নেই, সে পরে হয়তো 2-3 বছর। প্রসেসটা আমরা একটু জানতে চাই, যে এটা কিভাবে হতে পারে যে একটা সমিতির মধ্যে তারা আছে এবং তারা রেগুলারলি টাকা পয়সা জমা দিচ্ছে, কিন্তু কারোর যদি ইমার্জেন্সি ভাবে প্রয়োজন হয়
হয় টাকা, জি, জি, সেক্ষেত্রে কি করতে জি, পারে হ্যাঁ, তারা? সমিতির ফান্ড থাকে, ইনভেস্টেবল ফান্ড থাকে সবসময়। জি, তারা সেই চাইলে কি ফান্ডটা, এই হ্যাঁ, ফান্ড চাইলে avail তারা করতে সেই পারবে? ফান্ডটা পেতে পারে এবং আচ্ছা। তারা হয়তো একটা কিস্তি করে দিল। এই মুহূর্তে একজনের লাগবে 1 লাখ টাকা, কথার কথা। তার রোগী আছে হসপিটালে, সে সঙ্গে সঙ্গে 1 লাখ টাকা নিতে পারে, নিয়ে তাকে একটা কিস্তি করে দিল। তার যে মানে এই ব্যাংকে কিস্তিতে সে সেভিংস এর পরিশোধ থেকে করবে। এটা খুবই এফোর্ডেবল, হ্যাঁ, মানে হ্যাঁ, খুব খুবই ইজিলি আমরা হচ্ছে অ্যাভেল করতে খুবই পারছি। সহজ এটা, সহজ। তো এইভাবে মানুষকে যদি আমরা উদ্বুদ্ধ করতে পারি এবং অনেকে উপকৃত হচ্ছে, আমাদের অনেক ভালো ভালো সমিতি আছে, তারা তো হাইলি প্লিজড, তারা খুব জি, জি, খুশি জি। যে আমরা সমিতি থেকে এইভাবে উপকৃত হচ্ছি। তো এইগুলো আমাদেরকে আরও ডিসেমিনেট করতে হবে এবং এই সুযোগটা আছে এখন বাংলাদেশে, প্রচুর আছে। এবং আমরা সমবায়, নতুন যুগ শুরু হয়েছে, আমরা চিন্তা করছি যে মানুষ সমবায়মুখী হবে, সবাই সমবায়মুখী হবে, কারণ সমবায়ের বিকল্প নাই। ঠিক আছে, কারণ সমবায় আন্দোলন যখন শুরু হয় 1904 সালে, তখন আমরা যে আধুনিক ডিপার্টমেন্টগুলো দেখি, এইগুলো মানুষ কল্পনাও করে না, এগুলো অস্তিত্বই ছিল না। সমবায় তখন ছিল, কিন্তু সেই সমবায় সমিতি যেভাবে এগিয়ে আসার কথা ছিল, ঠিক ওইভাবে এগিয়ে অতটা হয়তো আসতে পারে নাই, কিন্তু আসার সুযোগ আছে। আমরা চাই যে সমবায় সমিতিগুলোকে আমরা সেইভাবে নিয়ে আসবো, প্রতি গ্রামে গ্রামে আমরা সমবায় সমিতি গড়ে তুলবো এবং ওই সমিতি যে স্টার্ট করবে, যাত্রা শুরু হবে, ওই সমিতি আর থামবে না। তাদের বাইলো থেকে শুরু করে তাদের সমস্ত, তাদের ইনভেস্টমেন্ট, তাদের আপনার পরিচালনা, তাদের নিয়ন্ত্রণ, সব কিছু এমন ইউনিক হবে যে আপনার ওই সমিতি চলতে থাকবে, আচ্ছা। চলতে থাকবে। এবং আমরা যখন প্রত্যেক গ্রামে গ্রামে সমবায় সমিতি করব, এক গ্রামের সাথে আরেক গ্রামের প্রতিযোগিতা হবে। ঠিক আছে, যে আমার সমিতি আমি আর বেশি ভালো করব। কারণ একটা সমিতির শেয়ার মূলধন, শেয়ার কখন বাড়ে, শেয়ারের মূল্য কখন বাড়ে, যখন সমিতির অ্যাসেট থাকে। আপনারা জানেন, যে কোনো কোম্পানির মতো আর কি, কোম্পানি যখন ভাইব্রেন্ট হয়, ভালো হয়, ও শেয়ারের দাম বেড়ে যায়। তো অনুরূপ প্রত্যেকটা সমিতি যখন ভাইব্রেন্ট হবে, ভালো হবে আর্থিক অবস্থা, তখন তার মূল্য বেড়ে যাবে। এটাই, এবং এই কম্পিটিশন সারা দেশব্যাপী চলবে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আমাদের সেই ঘোষণা দিয়েছেন যে আমরা এই আমাদের জাতীয় সমবায় দিবস আছে 2রা নভেম্বর, আগামীতে আর 3 মাস আছে। তো এই সময় আমরা বেশ কিছু সমবায় সমিতি উদ্বোধন করব, বঙ্গবন্ধু মডেল বহুমুখী সমবায় সমিতি হবে এগুলো। তো এই সমিতিকে আমরা এমনভাবে আমরা সেগুলো করব যে সরকারের নিবিড় তত্ত্বাবধানে এগুলো চলবে, এবং এটা চলবে তো চলবে, এটা থামার কোনো সুযোগ নাই। আপনারা দেখেন না যে এলিভেটেড এক্সপ্রেসওয়েতে উঠলে যেমন এদিক ওদিক যাওয়ার সুযোগ নাই, চলতে হবে, একটা নির্দিষ্ট পয়েন্টে গিয়ে নামতে হবে, তার আগে নামতে পারবে না। আমাদের সমিতি ওইভাবে চলবে। কারণ এর আগে এই যে বলা হলো 1,88,000 সমিতি, এই সমিতিগুলো মূলত হয়েছে কি, বিক্ষিপ্তভাবে বিভিন্ন সময় হয়েছে, এবং আমরা রেজিস্ট্রেশন দিয়েছি, আমরা রেগুলার অডিট করেছি, পরিদর্শন করেছি, কিন্তু আমরা ঠিক ওইভাবে যে প্ল্যান্ড ওয়েতে একটা সমিতি গঠন হবে, তার রোডম্যাপ আমরা ঠিক করে দেব, এইভাবে চলবে, এইটা অতীতে কিন্তু হয় নাই কখনোই। ঠিক আছে, সেই 1940 সাল থেকে এটা কখনো হয় নাই। আমরা এখন চাচ্ছি যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে নির্দেশ দিয়েছেন যে কিভাবে করলে সমবায় সমিতি সাস্টেন করবে এবং তার উন্নতি দিনে দিন আরও তার উন্নতি হবে। এইটা আমরা সেইটাই আমরা এখন চিন্তা করছি এবং আশা করি আমরা এটা পারবো, আশা করি পারবো। আচ্ছা, আমি একটু জানতে চাই যে এই সমবায় সমিতিগুলোতে পুরুষ এবং নারীর অংশগ্রহণ কি সমান তালে এগোচ্ছে? আমরা অনেক ক্ষেত্রে দেখি যে গ্রামীণ পর্যায়ে কিন্তু নারীরা বেশি আগ্রহী হয়, এটার আসলে মূল কারণ কি? হ্যাঁ, না, এটা সমিতি হয়েছে কি, সমিতিতে বরং নারীদের অংশগ্রহণটা বেশি। কারণ আমাদের বিভিন্ন পর্যালোচনায় দেখা গেছে যে নারীরা যখন একটা ঋণ নেয়, সঞ্চয়প্রেমিকতা আছে, ঋণ যখন নেয়, তখন এই ঋণটা পরিশোধ করার তাগিদ তাদের মধ্যে আমরা বেশি দেখি, পুরুষের চেয়ে নারীদের মধ্যে বেশি। এই জন্য নারী কেন্দ্রিক যে সমিতিগুলো, সেগুলো আরও সাকসেস সেখানে বেশি। এবং এই জন্যই আমরা কিন্তু একটা নতুন আমাদের একটা আছে, প্রজেক্ট আমরা নিচ্ছি, বঙ্গমাতা মহিলা সমবায় সমিতি, সারা দেশব্যাপী হবে, প্রথমত 200টা উপজেলা হবে। তো আমরা এই নারীদেরকে উদ্বুদ্ধ করছি এবং তাদেরকে সেখানে ট্রেনিং দেওয়া হবে, বিভিন্ন আয়বর্ধনমূলক যে কাজগুলো সেটা তাদের শেখানো হবে, এবং এটা খুব সাকসেসফুল হবে বলে আমরা আশা করছি। এবং এটা, হ্যাঁ, ধন্যবাদ। জনাব সেলিম উদ্দিন, আপনার কাছে একটু জানতে চাই যে আমরা শুনলাম সমবায় কিভাবে দেশের অর্থনীতিতে এবং সামগ্রিকভাবে অবদান রাখছে, একটু জানতে চাই যে স্মার্ট বাংলাদেশ গঠনে সমবায় আসলে কি করছে, সেখানে তাদের আসলে মানে আলাদা কোনো মেথড আছে কিনা? আমি বলি, স্মার্ট বাংলাদেশ গড়তে হলে মানে প্রত্যেকটা দেশের, আপনার স্মার্ট বাংলাদেশের বা সমৃদ্ধশালী বাংলাদেশের পূর্ব সত্য হচ্ছে আমার দারিদ্র, মানে ভেরি নেগলিজেবল থাকতে হবে, থাকবে না, জিরো হইতে পারবে না। আপনি চিন্তা করেন, মানে ওয়ান অফ দ্য কন্ডিশন হচ্ছে। আচ্ছা, আমি আপনার কাছে এটাতেই আসবো। একটা ছোট্ট বিরতির সময় হয়ে গেছে, আমি বিরতির পর আপনার কাছে একই প্রশ্ন নিয়ে আসছি। দর্শক, সময় হলো ছোট একটা বিরতি নেবার, সাথে থাকুন, ফিরছি কিছুক্ষণ পরই। বিরতির পর আর একবার স্বাগত জানাচ্ছি এটিএন বাংলার নিয়মিত আয়োজন 18 বিজনেস অ্যান্ড ফাইন্যান্স, পাওয়ার্ড বাই ঢাকা ব্যাংক লিমিটেড।
জনাব সেলিমউদ্দিন, আমি আপনার সাথে কথা বলছিলাম স্মার্ট বাংলাদেশে সমবায়ের অবদান নিয়ে। এক্স্যাক্টলি, আমি আপনাকে বলছিলাম যে যে সমবায়ের ভিত্তিতে স্মার্ট বাংলাদেশ অথবা আমরা যে 2041 উন্নত বাংলাদেশ হব, সেটাকেই আসলে সমবায়ের দৃষ্টিকোণ থেকে আমি কিন্তু এটার অ্যান্সার দেবো। এমনি তো জি, জি। অনেক, তা আমি আপনাকে বললাম যে যেমন আমাদেরকে উন্নত দেশ 2041 হইতে হলে নেগলিজেবল একটা দারিদ্র সীমা আমার থাকতে হবে। এই দারিদ্র সীমা এখন যাই থাকুক না কেন, এটা করে 18-20% যদি থাকে, এটা কিন্তু আমাদের কমে কিন্তু 2-3 কোটি লোক যদি এখন দারিদ্র থাকে, এদেরকে দারিদ্র থেকে উঠে আনতে হবে। এবং যদি দারিদ্র থেকে উঠে আনতে হবে, আয় বৈষম্য কিন্তু অনেক কমাইতে হবে। এই জন্য আমি বলি যে এই যে বঙ্গবন্ধু যখন যুদ্ধ বিধ্বস্ত দেশে, ওনাকে যখন জিজ্ঞাসা করছিল আপনার কি আছে, কিচ্ছু নাই, আমার মানুষ আছে এবং মাটি আছে। তো বঙ্গবন্ধু সেখানে সমবায়ের নীতিকে এমনভাবে করছিল, বলছে নাঙ্গল যার জমি তার, যেই ওয়ার্কার মেশিন চালাবে এটা তার মূলের স্পিরিট ছিল কিন্তু সমবায়ের দর্শন। এবং আপনি দেখবেন যে এখানে এইটা তো আপনাকে বললাম যে পরিবেশগত বলেন, সমস্ত জায়গাতে উৎপাদন বলেন, বিপণন বলেন, এবং সমস্ত দেশের এই যে পিছিয়ে পড়া জনগণ যারা আছে, ওদের জীবন মান যতক্ষণ পর্যন্ত উন্নত হবে না, আয় বৈষম্য যতক্ষণ কমবে না, আয় বৈষম্য যখন কমে যাবে, তখন কিন্তু আমাদেরকে $10,000 পার ক্যাপিটা ইনকাম হইতে হবে। এখন আমার 10,000 অ্যাভারেজ যদি হয়, একজনের যদি $100 হয়, মানে $50 হয়, আরেকজনের 10,500 হলে বা $1,00,000 হলে তাহলে হবে না। এটার একমাত্র কারণ হচ্ছে মানে তাকে যদি এটা করতে হয় তাহলে সমবায়ের মাধ্যমে করতে হবে। যেমন আমি বলি সরকারের অনেকগুলি, যেমন 2030-এর মধ্যে যদি আমাকে এসডিজি, আমরা মানে সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল যদি আমাকে অ্যাচিভ করতে হয়, এবং সেখানে 5টা পি আছে, পিপল, প্রসপারিটি, পিস, পার্টনারশিপ, হ্যাঁ, আর প্ল্যানেট, এই 5টা পি আছে। আপনি প্রতিটা জিনিস আপনি এখানে তো এত টাইম নেই যে পিপল, এই যে আপনাকে বললাম মানুষের কথা আগে চিন্তা করবেন, যে এটা এই সব কিছুই কিন্তু সমবায়ের মাধ্যমে কিন্তু কি সম্ভব। যদি আমরা 2030-এর মধ্যে, এটা হয়তো কোভিড বা অন্যান্য কারণে হয়তো পিছিয়ে যেতে পারে, আমাদেরকে এসডিজি অর্জন করতে হবে। আমরা এসডিজি অর্জন করলে আমরা একটা ধাপ উন্নতিতে চলে যাব। 2031-এ আমরাকে মধ্য মানে মিডল হায়ার ইনকামের কান্ট্রিতে আমরা পরিণত হব। এবং এই সমস্ত কিছু যদি ক্রমান্বয়ে যায়, তাহলে কিন্তু আমার সমবায়ের যে কনসেপ্ট, সমবায়ের যে দর্শন, এটা কিন্তু আমাদের থাকতে হবে। বর্তমান সরকার আপনি দেখবেন যে জননেত্রী শেখ হাসিনার 10টা উদ্যোগ আছে বিশেষ, আমার বাড়ি আমার খামার, ডিজিটাল বাংলাদেশ, ঘরে ঘরে বিদ্যুৎ, বিনিয়োগ পরিবেশ, এরকম আরও আছে, এরকম 10টা আরও আছে, হয়তো আমার এইরকম 10টা আছে, যেগুলো কিনা আমাদের সরকার চাচ্ছে। আশ্রয়ন প্রকল্প, এই সমস্ত প্রকল্পগুলো কিন্তু অনেকটাই কিন্তু কমিউনিটি ক্লিনিক, এগুলি কিন্তু দাসে হচ্ছে, সমবায়ের দাসে এগুলি পরিচালিত হচ্ছে। এবং সমবায় এই যে এলজিআরডি মিনিস্ট্রি, ওনার ডিভিশন, এটা আস্তে 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 কিন্তু এই উদ্যোগগুলোকে কিন্তু ক্রমান্বয়ে কিন্তু সারা দেশে ছড়িয়ে দিচ্ছে। এবং এটার কিন্তু আরও ফ্লোরিশ করতে হবে, যত বেশি এগুলি ফ্লোরিশ হবে এসডিজির বাস্তবায়নের জন্য, ওই যে 5P বললাম, এগুলির যত কিছু যদি ফ্লোরিশ হবে, ছড়িয়ে পড়বে, সেখানে দেখবেন যে আমাদের যে 2041-এর উন্নত দেশ হওয়ার যেই সত্যগুলি থাকবে, আমি বলবো যে বিশেষ করে অন্তর্ভুক্তিমূলক। এবং আগের বক্তৃতা আমি আপনাকে বলছিলাম যে উৎপাদন শেয়ারিং এমন ব্যবস্থা করতে হবে, আমরা এমন ব্যবস্থা চাই বাংলাদেশে, যে মেশিন ওয়ার্কার চালাবে এই মেশিন তার, আমার কথাটা সে সমবায়ের মাধ্যমে যদি চালায় তাহলে সেই তো মালিক। হ্যাঁ, এইভাবেই কিন্তু আমরা উন্নত সমৃদ্ধশালী দেশ হব। সমবায়কে ইগনোর করলে, সমবায়ের কনসেপ্ট কাজে না লাগাইলে, আমি তো আপনাকে বলছিলাম যে গ্লোবালি 1 বিলিয়ন 100 কোটি মানুষ সমবায়ের সাথে জড়িত, 30 মিলিয়ন মানে 3 মিলিয়ন 30 লক্ষ কোঅপারেটিভ সোসাইটি আছে সারা বিশ্বে। হ্যাঁ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি অনেক উন্নতির দিকে যাচ্ছে। থ্যাংক ইউ, ধন্যবাদ। জনাব শরীফুল ইসলাম, আমি আপনার কাছে একটু জানতে চাই যে একজন সমবায়তে নিবন্ধনটা করবে কি করে, এটার প্রসেস। এবং আমরা জানি যে ব্যাংকে সেভিংস করার কিন্তু একটা অন্যতম কারণ হচ্ছে সুদের হার। ব্যাংক মোটামুটি ভালো একটা পরিমাণে আমাদেরকে সুদ দিয়ে থাকে সেভিংসের ক্ষেত্রে। তো সেই ক্ষেত্রে আসলে অন্যরা কিভাবে আসলে আগ্রহী হবে সমবায়তে, এটা যদি আমাকে একটু বোঝান। ধন্যবাদ। আপনারা জানেন যে 2001 সালে আমাদের যে সর্বশেষ আইনটা এবং 2002 আর 2013 সালে সংশোধন হয়েছে,
এই আইনের মাধ্যমে সমবায় সমিতিটাকে কিন্তু ওপেন করে দেওয়া হয়েছে, যে কেউ কিন্তু সমবায় সমিতি করতে পারে, তারা তারা একতাবদ্ধ হয়ে সমিতি করতে পারে। আপনারা জানেন যে ন্যূনতম 20 জন হলেই সমিতি করা যায়, সমবায় সমিতি করা যায়। সমিতি তো যে কেউ করতে পারে, ওটা যখন রেজিস্টার্ড হয় আমাদের কাছে তখন এটা সমবায় নাম ধারণ করে। জি জি, এর আগে সমবায় কথাটা ইউজ করা যায় না। তো এই সমিতি আবার 3 রকম আছে, একটা প্রাইমারি সমিতি, কেন্দ্রীয় সমিতি, জাতীয় সমিতি। 35 ক্যাটাগরি সমিতি আছে আমাদের টোটাল। তো এই সমিতি আপনার যখন রেজিস্ট্রেশন করবে তখন যিনি সংগঠক হবেন, সমিতি করতে চান, তিনি যারা তার সাথে থাকতে চায় তাদেরকে নিয়ে উনি সংগঠন করবেন, করে তারপরে আমাদেরকে জানাবেন, আমাদের কর্মকর্তাকে, উপজেলা পর্যায়ে কর্মকর্তা আছে তাদেরকে জানাবেন যে আমরা সমিতি করতে চাই। তখন আমাদের যে কর্মকর্তা উনি তাদেরকে একটা ট্রেনিংয়ের ব্যবস্থা করবেন যে সমিতিটা কিভাবে গঠন করতে হয়, ঠিক আছে। কারণ এই সমিতি গঠনের জন্য আপনার কিছু ধাপ আছে, যেমন একটা বাইলও তৈরি করতে হয়, ঠিক আছে, বলে ওদের গঠনতন্ত্র বলে, এবং কিভাবে চলবে সংবিধানও বলে অনেকে, এটাকে ওদের সমিতির সংবিধান বলে। তো সেটা তৈরি করতে হয়। তারপরে আপনার ব্যাংকে অ্যাকাউন্ট খুলতে হয়, তারপরে আপনার তাদের শেয়ার কিনতে হয়, সঞ্চয় জমা দিতে হয়, তারপরে এটা আপনার কি উদ্যোগ, কি কাজ করবে, এই কাজগুলো তাদের ওখানে উল্লেখ করতে হয়। এই করে তারা মোটামুটি একটা ব্রিফিং পায়, আমাদের কর্মকর্তার কাছ থেকে ব্রিফিং পায়। এরপরে তারা কিন্তু ওই কাগজগুলো সব রেডি করে আমাদের কর্মকর্তাদের কাছে জমা দেয়, উপজেলা আমাদের যে সমবায় কর্মকর্তা তার কাছে জমা দেয়, দিলে উনি আপনার ওইভাবে প্রসেস করে জেলায় পাঠায়। জেলায় মূলত ডিসিও বলি আমরা, জেলা সমবায় কর্মকর্তা, ডিস্ট্রিক্ট কোঅপারেটিভ অফিসার। তো উনি মূলত এই রেজিস্ট্রেশনটা দেন। তো ওনার কাছে দেওয়ার পরে উনি 60 দিন সময় নিতে পারেন আর কি, আমাদের আইনে আছে, বিধান আছে। তো আপনারা জানেন যে আমরা এখন সব কিছুর ডিজিটাল হয়ে গেছি, আমরা অনলাইন রেজিস্ট্রেশন ব্যবস্থা করছি, এবং এখানে আমরা সিদ্ধান্ত নিচ্ছি আমরা 7 দিনের মধ্যে আমরা রেজিস্ট্রেশন দিব অনলাইন, এবং এখানে কোনো আপনার সময় ক্ষেপণ করার কোনো সুযোগ নেই। এই বিষয়টা এখন আসছে। আর সমিতি যেটা বললেন সুদের বিষয়টা, কারণ সমিতির সুদ আর মাইক্রো ক্রেডিটে এনজিওদের সুদ এটা কিন্তু সম্পূর্ণ ভিন্ন। এনজিওরা তার মাইক্রো ক্রেডিট করে, ওটা সমিতি না। কিন্তু আমাদেরটা হলো সমিতির টাকা, মানে কি ওই সদস্যের টাকা, এটা তার নিজের টাকা, নিজে জমা দিয়েছে, সেই টাকা থেকে সে লোন নিচ্ছে। কাজে সেখানে সমিতি যদি মনে করে একেবারে মিনিমাম রেটে দিবে, মিনিমাম ইন্টারেস্টে তারা লোন দিতে পারে, কোনো অসুবিধা নেই। একেবারে অনেক সময় সার্ভিস চার্জের মতো দিতে পারে। আমরা যে সমস্ত প্রকল্প নিচ্ছি, সমবায় ভিত্তিক প্রকল্প, সেখানে তো 4% ইন্টারেস্ট, শুধু সার্ভিস চার্জ, আর কিছু না। তো এরকম সমিতি তার নিজের সদস্যদের আর্থসামাজিক উন্নয়নের জন্যই তো সমিতিটা করে। তো এই জন্য তারা যে কোনো পরিমাণ টাকা, যে কোনো ইন্টারেস্ট রেটে তারা লোন দিতে পারে, এটা তাদের সুবিধা। তো এইটা হচ্ছে। আর এবং এইটা আমরা এখন প্রচার করছি সর্বত্র, যে এইভাবে কীভাবে। আরেকটা প্রশ্ন করলেন যে আপনার আমি সমবায় নিবন্ধন নিয়ে আর কি প্রশ্ন করেছিলাম, আপনি মোটামুটি উত্তরটা দিয়েছেন। আমি ব্যাংকের কথা বলছিলাম যে এখান থেকে আসলে কোনো লাভের পরিমাণ পাওয়া যায় কিনা, এই ব্যাপারটা একটু জানতে চাই। হ্যাঁ, অবশ্যই। সমবায় সমিতিতে আপনার আছে তো, ওই যে জমা দিবে তো শেয়ার ক্যাপিটাল, মানে শেয়ার কিনবে, সঞ্চয় জমা দিবে। আর তো এই টাকা যখন জমা হবে তখন আপনার সেখান থেকে তো আপনার সে লোন পাবে, ঠিক আছে, লোন পাবে। তো সেখান থেকে আপনার ওই সমিতি নির্ধারণ করবে যে কিভাবে তাদেরকে ওই লোনটা দিবে, প্রসেসটা কত সিম্পলিফাই করা যায়, এগুলো তারা নির্ধারণ করবে। ব্যাংক তো ব্যাংকের মতো চলবে, ব্যাংকিং আইনে চলবে, 1994 সালে যে কোম্পানি আইন যেটা, সেই নিয়মে চলবে। কিন্তু সমিতি তো চলবে 2001-এর সমবায় সমিতি আইনে। কাজে যে কোনো রকম সুবিধা দেওয়ার সুযোগ আছে, কারণ আমাদের 9 সদস্য বিশিষ্ট, অনেক সময় 12 সদস্য বিশিষ্ট একটা ম্যানেজমেন্ট কমিটি থাকে ওই সমবায় সমিতি, তারাই সিদ্ধান্ত নিবে যে ওই সমিতিগুলো কিভাবে চলবে, এবং আমাদেরকে জাস্ট তারা অবহিত করে। তো এই শরীফুল ইসলাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের দুজনের আলোচনা আজকে খুবই, আমার কাছে মনে হয় খুবই ফ্রুটফুল ছিল, এবং জনাব সেলিম উদ্দিন খুব ভালো একজন বক্তা। আজকে আমাদের অনুষ্ঠান এখানে শেষ করতে হচ্ছে সময় স্বল্পতার কারণে। আপনাদের দুজনকে আর বড় অনেক অনেক ধন্যবাদ। দর্শক, এই ছিল আমাদের আজকের আলোচনার বিষয় এবং আলোচনার বিষয়বস্তু, এবং আমাদের দুজন অতিথি উপস্থিত ছিলেন, তারা খুব বিস্তৃতভাবে সমবায় নিয়ে আলোচনা করেছেন। আশা করছি আপনাদের উপকারে আসবে। দর্শক, পরবর্তী প্রোগ্রামে দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর এটিএন বাংলার সাথে থাকুন।